সেই প্রতীক, যেখানে আমরা সমাজ একটা ছোট্ট গাছের মতো, যেটা তার ডালপালা এবং ছোট ছোট পাতা সেগুলিকে মেলে ধরে একটা নতুন ভবিষ্যতের কথা বলে। সেই নতুন ভবিষ্যতের উদ্দেশ্যে জল সকলকে অনুরোধ করবো কল্পনার মাধ্যমে মুহূর্তটিকে আন্তরিত করে তোলার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের নাট্য উৎসবের সূচনাতে বিশিষ্ট অতিথিদের আমাদের সঙ্গে পেয়েছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী বিজয় মুখোপাধ্যায় মহাশয়, পেয়েছি নাট্যশিল্পী মাননীয় শ্রী অজিত সরকার মহাশয় এবং বিশিষ্ট আলোকশিল্পী মাননীয় শ্রী সিদ্ধার্থ শঙ্কর মন্ডল মহাশয়কে। এই মুহূর্ত এরপর সংবর্ধনা জ্ঞাপন। আমরা চন্দননগর স্বপ্ননীর নাট্য উৎসবে এখন পেয়েছি বালিগঞ্জ স্বপ্ন সূচনার কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী বিজয় মুখোপাধ্যায় মহাশয়কে। আজ 5ই ফেব্রুয়ারি আমাদের এখানে চন্দননগর রবীন্দ্র ভবনে এই উৎসবে অভিনীত হয়েছে ওনাদের নাটক কন্ট্রাক্ট কিলার। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, বলতে চাই যে এই যে এলেন স্বপ্ননীর নাট্য উৎসবে, ওনার কেমন লাগলো যদি একটু বলেন। আমি প্রথম বলবো যে চন্দননগর রবীন্দ্র ভবন আমার অত্যন্ত প্রিয় জায়গা। আমি বহুবার এর আগে এখানে অভিনয় করবার সুযোগ পেয়েছি এবং খুবই আনন্দ পেয়েছি। আজকেও যখন আমি 3টের সময় এখানে এসেছি, তারপর থেকে স্বপ্ননীরের প্রতিটি সদস্যা যেভাবে ভীষণ রকম একটা হার্দিক ওয়ার্ম রিসেপশন দিয়ে আমাদের ভরিয়ে দিলেন, তার কোনো তুলনা হয় না। এখানে নাটক করে বরাবরই মজা পাই। সামনে অনেক নাট্য বন্ধুরা এসেছিলেন আশেপাশের দলের। আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি সর্বতভাবে এই উৎসবের সাফল্য কামনা করি এবং আগামী দিনের স্বপ্ননীর আরও অনেক এগিয়ে যাক, এটা আমার অন্তর থেকে চাওয়া থাকে। আমরা নাটকে কালেক্টিভিটির চর্চা করি, আমরা হাত বাড়িয়ে রেখেছি। আমাদের সরকার যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন বিভিন্ন নাট্যমেলা, অনুদান, ওয়ার্কশপ, সেমিনার সব কিছুর মাধ্যমে নাটকের মানুষজনদের আরও বেশি উন্নতি সাধন ঘটাতে। আমরা এক একটা অঞ্চলে সেই কাজটাই করে চলেছি। আজ যে কাজটা সিরূপ করছে চন্দননগরে, সেই কাজটাই কেউ করে কলকাতায়, কেউ করে কুচবিহারে, কেউ বা করে কাকদ্বীপে। সবার মধ্যে একটা মেলবন্ধন ঘটানোই আমাদের এই নাট্যোৎসব, মেলা এবং নাট্যচর্চার প্রধানতম উদ্দেশ্য। আমরা যেন কখনো একা না হয়ে যাই, এইটুকুই আমার অনুভব। আর সেই অনুভবে আমি অত্যন্ত আজ খুশি। চন্দননগর স্বপ্ননীরের সমস্ত রকম যে কর্মকাণ্ড এসে দেখলাম, অনুভব করলাম, তাতে সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি বিজয় মুখোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চন্দননগর স্বপ্ননীর নাট্য উৎসবে আজ বালিগঞ্জ স্বপ্ন সূচনার নাটক কন্ট্রাক্ট কিলার অভিনীত হলো আজ 5ই ফেব্রুয়ারি। আমরা এখন মুখোমুখি আছি এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা শ্রী মুরারি মুখোপাধ্যায়। ওনাকে স্বাগত চন্দননগর স্বপ্ননীরের পক্ষ থেকে। আমি ওনার কাছ থেকে জেনে নেব এই উৎসবে, আমাদের উৎসবে যে এলেন, ওনার কিছু অনুভূতির কথা। ধন্যবাদ। আসলে চন্দননগর হচ্ছে থিয়েটারের মাটি। এখানে প্রচুর নাটকের দল আছে, প্রচুর। হ্যাঁ, দীর্ঘদিন ধরে চন্দননগরের এখানে সেই সময় থেকে সেই সমর দত্ত থেকে শুরু করে, সুচারু দাস থেকে শুরু করে যারা আমার খুব অগ্রজ, তাদেরকে দেখে আসছি। পরবর্তীকালে তুষারদাকে দেখছি, রামকৃষ্ণকে দেখছি এবং গৌতম কাজ করছে, গৌতমকে দেখছি। এই যে নানানজন মানুষের নাম ধরে ধরে বললে অনেক হয়ে যাবে। তো তারপরে পাশেই চুঁচুড়া, সেটা আরেকটা জায়গা। তো থিয়েটারের জায়গায় স্বপ্ননীর থিয়েটারের কাজ করেছে, এটা একটা দারুণ কাজ। আর আমি এখানে অভিনয় করতে, একজন অভিনেতার আনন্দ হচ্ছে সেখানেই, যেখানে মানুষের সঙ্গে তার সংযোগ ঘটে। হ্যাঁ, তাহলে তো রিহার্সাল দিতাম, তাহলে আর নাটক করলাম কেন? তো সেইখানে এই যে এখানে যে সমস্ত মানুষরা থিয়েটার দেখেছেন, তারা থিয়েটারের মানুষ, তাদেরকে পেয়ে আমরা ভীষণ আপ্লুত। আর স্বপ্ননীর যে আয়োজন করেছে, এটা তাদেরকে সেলাম জানাই। কারণ আজকের এই দুঃসময়, এই বন্ধ্যার সময় একটা থিয়েটারের আয়োজন করা, থিয়েটার নিয়ে যাপন করা খুব কঠিন কাজ। সেই কঠিন কাজটা তারা করেছে, একটা উৎসবের আয়োজন করেছে। আজকে একটা প্রথমে শ্রুতি নাটক হয়েছে, তারা নিজেরাই বোধহয় সম্ভবত করেছে। তারপরে নাটক, আবার নাটক, 3 দিন ধরে নাটক। এই যে নাটক নিয়ে থাকার যে অদম্য ইচ্ছা, অদম্য সংকল্প, যে থিয়েটার নিয়ে কিছু করার, সেই জায়গায় আমি স্বপ্ননীরের পরিচালক
এবং প্রত্যেক নাট্যশিল্পী স্বপ্ননীড়ের যারা যোদ্ধা তাদের সবাইকে আমার হার্দিক অভিবাদন জানাই। আবার যদি কখনো স্বপ্ননীড়ের এই আশ্রয়ে আসতে পারি আমি অন্তত ধন্যবাদ, এটুকুই বলার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আজকের যে প্রথম পর্বের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু করব মাতৃভাষা ঋণ। এই অনুষ্ঠানের পরে এই অনুষ্ঠানটি পর্দার সামনে হবে। এই শ্রুতি আরেকটির পরেই আমরা চলে যাব আমাদের প্রথম দর্শনের নাটক রসুলপুর প্রিজম থিয়েটারের প্রযোজনা সত্য থেকে বিশ্ব নাটক পরাণ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা সত্যব্রত দেব। উপস্থিত সকল দর্শকদের চন্দ্রনগর স্বপ্ননীড়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং অবশ্যই ধন্যবাদ জানাই মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, যাদের সহযোগিতায় এই উৎসব সংগঠিত হচ্ছে। এখন আমরা একটু প্রস্তুতি নিয়ে নেব আমাদের আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান। আমরা শুরু করব মাতৃভাষা ঋণ। পরিবেশনায় চন্দ্রনগর স্বপ্ননীড়ের শিল্পীবৃন্দ। দর্শকদের আমরা ধন্যবাদ জানিয়ে শুরু হবে আজকের দ্বিতীয় দিনের প্রথম অনুষ্ঠান মাতৃভাষা ঋণ। পরিবেশনায় চন্দ্রনগর স্বপ্ননীড়। আমাদের 3 মা, যাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তারা হলেন জন্মদাত্রী মা, দেশমাতা এবং ভাষা মা। এদের যে কেউ অবহেলিত হলে সে দেশ বা জাতির সকল বিষয়ের অস্তিত্বের সংকট দেখা যায়। কিন্তু ভোগবাদী সমাজে অবহেলা এবং লাঞ্ছনার ঘটনা প্রায়শই ঘটেছে। তাই চন্দ্রনগর স্বপ্ননীড়ে আজকের নিবেদন ভাষা জননীকে নিয়ে। যাদের কলমে সংকলন সমৃদ্ধ হয়েছে তারা হলেন মঙ্গল কুমার বন্দ্যোপাধ্যায়, তিস্তা বীজ এবং সমুদ্রগুপ্ত। যাদের কণ্ঠে ধ্বনিত হবে আজকের শ্রুতি আরেক্য তারা হলেন পূজা চক্রবর্তী, পারমিতা দাস, সহস্রাব্দী মানি এবং সুকর্ণা দাস। আবহ সমরেশ পাল, ভাবনা এবং সংকলন ক্যামেলিয়া ব্যানার্জি, নির্দেশনা শ্রীরাম শেখ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন মাতৃভাষার ঋণ। খোকা এখন পড়ে না তো রূপকথার ছড়া, র্যাঙ্ক করতে হবেই তাকে মায়ের শাসন করা। বাংলা পড়ার কি দরকার, ভাবনার তো ভুল। বাবাও বলে বাংলা ভুলে থাক না বিলকুল। ছেলেও আবার স্মার্ট হয়েছে, ইংরেজিতে খুব। গঙ্গা ছেড়ে দিতেই পারে আমাজনে ডুব। কিন্তু যখন আঘাত লাগে মামা করে ডাকে, মাতৃভাষা বেরিয়ে আসে অশ্রুপাতের ফাঁকে। হেঁকেই বলে মাতৃভাষার জন্মসুধীর ঋণ। যতই তুমি অন্য ভাষায় বাজিয়ে চলবে, বাড়ি বাড়ি হয়তো হবে বাংলা ভাষা ভুলে। দুঃখ সদা বাজবে বুকে, চিতায় মাকে তুলে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। আমি কে ছিল এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান
ধমনীরা নদী ভাষাদের মাছ ফলবল করে ওঠে, জীবনের মেঘ নিচু দিয়ে উড়ে যায়। হরিণকে হীরামণি কাঞ্চনে আর্দ্র অলি একাকার, বিস্মিত পথে অবাক ধুলিরা পদছাপ এঁকে রাখে। পরের মিছিলে লক্ষ পায়েরা নিজেদের ছাপ আঁকে। কে যাবে আকাশে সর্বপ্রথমে লাল রং দেখা কার, যে মুখে তাকায় চেনা চেনা লাগে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, আমি ওই দেশের মাঝে পত্রিকা থেকে আসছি। ও আচ্ছা, বলুন কি করতে পারি? না শিখছিলেন শিখছিলাম না ভালো ভালো কি করে দেখে সময় পান ভেবে পাই না। আচ্ছা ঠিক আছে, কাজের কথায় আসি। আমাদের পুজোর সংখ্যার জন্য একটা লেখা আছে। পুজো সংখ্যা? আরে কোথায়, সে তো সামনে বছরের আরে না না, এবছরের পুজোর সংখ্যা। পুজোর পর আপনাদের পুজো সংখ্যা বেরোয় নাকি? হ্যাঁ, এ ব্যাপারে আমরা একটু স্বাতন্ত্র বজায় রাখতে চাই। কিরকম? এর মানে একটা পুজো সংখ্যার ভিড়ে আমরা হারিয়ে যেতে চাই না। সব যখন চুপচাপ স্থির, আমরা তখন আমাদের বৈশিষ্ট্য নিয়ে বাজারে হাজির। কিন্তু পুজোর পর তো মানুষের হাত খালি, তখন কি পত্রিকা বাজারে কাটবে? হ্যাঁ বলছি তখন কি পত্রিকা বাজারে কাটবে? থাকবে, আরে নিশ্চয়ই থাকবে। আপনাকে তো আমরা গুণীজনেরা যদি একটু কোঅপারেট করেন তাহলে নিশ্চয়ই থাকবে। আর তাছাড়া উঠতি সত্যি সত্যি লেখকদের লেখা থাকছে, ভালো আর্টিস্টকে দিয়ে কভার করাচ্ছি, নিউজ পেপারে তারাও পাবলিশিং, সব থেকে ঝকঝকে ছাপা রঙিন ইলাস্ট্রেশন আনে না মানে। আর আমাদের এতদিনকার একটা রেপুটেশন। বেশ, দেশ না না, কোনো বিশেষ দেশের ওপর আমাদের কোনো ফ্যাসিনেশন নেই। যে কোনো দেশের পটভূমিকাতেই গল্প আমরা ভাবতে পারি। দেশের চাইতে দেশি উপাদানের গল্প প্রেফার করি। আরে আমি সে কথা বলিনি। তাছাড়া আমাদের দেশের গল্পের উপাদান কম। যেমন ধরুন শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিকবাবু, বিভূতিবাবু, ওই আমলের সমরেশ সেতু ইত্যাদি আছে। এরা তো সবাই দেশি উপাদানের গল্প লিখে বিখ্যাত হয়েছে নাকি? আচ্ছা বলছি, আমি বোধহয় আপনাকে একটু বিরক্ত করে ফেললাম। আসলে আমার এই শ্রবণ শক্তিটা না মাঝে মাঝে অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছু মনে করবেন না, মাফ করবেন না। মাপ চাইবার কিছু নেই, ঠিক আছে ঠিক আছে। দেখুন কাজের খুব চাপ রয়েছে, খুব ব্যস্ত আমি। এই সময় লেখা দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। আরে না, ওটাকে আমি একদম ভাববেন না। অনেক টাকা ইনভেস্টমেন্ট আমাদের, সম্মানিত পারিশ্রমিক আমরা নিশ্চয়ই ভালোই দেবো। না, সে কথা হচ্ছে না, সে কথা নিচ্ছে না, মাথা নিচ্ছে না, কি করে নেবে? মাথারা দোষ কি বলুন, মাথা তো একটাই, না তো শিখবে আবার সাহিত্য চর্চাও করবে। মাথা নিচ্ছে না বলতে কি চলে? পিসিমণি একবার একটু আসবে? না না না, আপনি ব্যস্ত হবেন না, আমি সকালে কিন্তু আহার করি না। পিসিমণি আপনার 50% রইল, লেখা নেওয়ার সময় বাকিটা মিটিয়ে দেবো। জি, কথাবার্তা হইল? এই যে চা। না, চা তো খাই না। এইটা পান ভাই না ভাই, লেখাটা কিন্তু পরশু চাই। এই মুশকিল, আমি তো আপনাকে বললাম যে আমার পক্ষে এখন। ঠিক আছে ঠিক আছে, পারা যাবে। এখন আসেন। না, বলবো না, আপনি একটু বুঝিয়ে বলবেন। আপনি হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছেন। ব্যবসাকে ব্যবসা এই না, বিবেকে কেন বল? আমরা তো কারো ভাবনা ফেলে রাখছি না। আপনি একটা হেয়ারিং এইড ব্যবহার করতে পারেন না? না, বাবার কোনো প্রবলেম ছিল না, আমারও ছিল না। ওই মাঝে একবার টাইফয়েডে পড়লো, ব্যাস তারপর থেকে যেন দেখা দিল। আরে বাবা, হেয়ারিং এইড, হেয়ারিং এইড। ও হিয়ারিং এইড
আপনি কিছু মনে করবেন না। আসলে আপনি কোনটা বলতে পার আর কোনটা বলতে পার না, সেইটাই বোঝা মুশকিল হইয়া যাইতেছে। আরে না না, আমি কিছু মনে করিনি। আসলে আমি তো জানি যে আপনাদের সব কথার সঠিক উত্তর আমি দিতে পারি। তা এর জন্য আপনাদের বিরক্ত হওয়াটা তো খুব স্বাভাবিক। কিন্তু মুশকিল কি জানেন, ওই বিরক্ত হয়ে আপনারা যে কথাগুলো বলেন কেবল সেগুলোই আমি শুনতে পাই। আচ্ছা আচ্ছা, এই কথাগুলো আপনাদের শুনতে পান কিনা দেখুন। এই যে শিক্ষিত অশিক্ষিত যুবক যুবতী বিপথে চলে যাচ্ছে, এ নিয়ে নাকি মশলা গল্প আপনার ব্যবসার বিষয়। এটা ভাবলে আমার লজ্জা হয় না? আমি চলি, হ্যাঁ, আপনি একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা, আমি বলবো আসছি। নমস্কার নমস্কার। হ্যাঁ, কি বুঝলেন? বুঝবো বুঝবো আবার কি, কিছু বুঝি না। হ্যাঁ, হ্যাঁ, বলছিল গ্যাস ওভেন বাসন সব শুরু করার জন্য। এই যে তুমি রান্নাঘরে কি জন্যে ঢুকছিলা? আগে চুরি করার জন্য। এটা স্বীকার করলো। কখন ঢুকছিলা? কখন তা তো বলতে পারবো না, তবে ওই আপনি যখন বাধাবন্ধ বেরোচ্ছিলেন তখন। আপনাদের এই বাড়ি ছেড়ে আমার আবার আরেক বাড়িতে যাওয়ার কথা ছিল। চুরি নিয়ে ঢুকলে তো গলার আওয়াজটা মিনমিনে হয়। কথা হচ্ছে আমার বিশেষের মধ্যে, আর উনি মাথায় থেকে কি যাবে বলছেন? গেলাম, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে। যাবো তো, চাটা খেয়ে নি। ও চোর চুরি করতে এসে চা খেয়ে যাওয়া, তুমি হাসছো সত্যি বাবু? আমার কিন্তু বেশ মজা লাগতাছে। মজা লাগছে না, হাতি হচ্ছে। হ্যাঁ, কত শিকার করছে। আচ্ছা বাবা, তুমি চুরি না কইরা খাইটা খাইতে পারো তো? কেন চুরি করা কি কম খাতির কাজ নাকি? না, এটা তো না, পাপ। ও, আর আপনারা যে সারা রাত জেগে আমার একটা রোজগার বন্ধ করে দিলে, ওটা অন্যায় না, পাপ না। ওরে বাবা, এ তো বেশি আমাদের জ্ঞান দেয়। এই যে বাবু, তোমার না চোর না হয় উকিল হওয়া উচিত ছিল। আর সে আমি হতে পারবো না। তাহলে তো সারা জীবন আমাকে শুধু মিথ্যে কথাই বলে যেতে হবে। ধর্মভূত হলেন নাকি? রান্নাঘরটা না বড্ড স্যাঁতস্যাঁতে। হ্যাঁ? কাপড়গুলো কেমন ভারী ভারী লাগছে। আচ্ছা, ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন না? কি রে, কি? এই যে তুমি কোথায় থাকো? ঠিক নেই। তোমার আর কেডায় কেডায় আছে উনি? না, আর কেউ নেই। থাকার মধ্যে একটা মাত্র 70 আছে, যে সব সময় আমার সঙ্গে সঙ্গেই থাকে। কেডা? এই যে এইটা তোমার নাম কি? আমার না, সত্যবান, সত্যবান ঘোষা। ওরের নাম আবার সত্যবান, হ্যাঁ? এই দেখ, আরে নামের সাথে ব্যবসার কি সম্পর্ক আছে শুনি? এই যে আপনাদের বাড়িতে কাজ করে মেয়েটা, সেটার নাম পুষ্প। পুষ্প। হ্যাঁ, পুষ্প। তা ওর তো সারা জীবন ফুলের মালা গাঁথার কথা। তো ও আপনাদের বাড়িতে বাসন মাজে কেন? চা করতে এতক্ষণ সময় লাগে না? চোরের আবার বড় গলা। ঠিক আছে, দেখ চা। ও, আগে আমাকে দিবি? আচ্ছা ঠিক আছে, ভাই হোক। বড় একটা গলা আমার। তোর চা। ঢপ। দেখতে তো দাঁড়িয়ে পাচ্ছি।
করছো? আগে না, এই নিয়ে 3 বার, আর 3 বারই বাধা। এত বাধা দেবে ব্যাগটা জমে বলুন। তা তো বটে, তা তো বটে। প্রথমবার একটা বড় লোক বাড়ির পাঁচিল লোককে ওই বাগানে ঢুকে ও কেটে বসে গেছে। সেই মাঝ রাত পর্যন্ত শেষে সবকিছু চুপচাপ খুলে পাইপ পেয়ে উপরে উঠলাম। জানালা দরজা সব বন্ধ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ভেতরের লোক জেগে আছে না ঘুমিয়ে আছে। হঠাৎ একটা গোগানের শব্দ শুনতে পেল। আরে বাস! জানালার খড়খড়ি ফাঁক করে ওই ভেতরের কাণ্ড কারখানা দেখে তো আমার রক্ত একেবারে স্থির হয়ে গেল। কে? কি দেখলা? কি একটা মাঝ বয়সী মহিলা আর একজন ভদ্রলোক দুজনে মিলে ওই ননসেন্স বন্ধ করে, সব বন্ধ করো, বন্ধ করো। না, না, আপনি যেটা ভাবছেন ওই রকম কিছুই না। তবে কি ওই দুজনে মিলে একটা অল্প বয়সী বউয়ের গলাটাকে টেপে ধরেছে, আর ওই বউটার মুখে এক গাদা তুলো বোঝা। এই দেখে আমি তো চিৎকার করে উঠলাম। ব্যাস, আশপাশের ফ্ল্যাট থেকে সব লোকজন ছুটতে চলে এলো, আর সেই ফাঁকে আমি তো দেখতাম। কিরে, লট পাইতাছিস? তা এই তো গেল প্রথমবার, দ্বিতীয়বার কি হইল? দ্বিতীয়বার ধরা পড়ে গেল। কে? চুরি করতে গিয়ে কেঁদে ফেললাম। কান্দা ফেললা? কে? যে বাড়িতে চুরি করতে গেছে সে বাড়ির ছোট ছেলেটা না মাঝরাতে মারা গেল। বাড়ির সবাই কাঁদছে, আর সেই দেখে আমারও কান্না পেয়ে গেল। আমিও কেঁদে ফেললাম। কে? তোমার কান্না পাইলো কে? কি হইল? কইলা না তো, তোমার কান্না পাইলো কে? কেন কান্না পেল সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, বলছি কি, এই যে বাবা, আজ থেকে না তুমি এখানেই থাইকা যাও, কেমন? পুষ্প, পুষ্প, মারে কি বলছো? আড়িতে কালকের ভাত আছে আর বাকিতে ডাল আছে, আরে একটু গরম কইরা দে। ওইটা তো আমি কাল রাতেই মেরে দিয়েছি, তাই তো চোখটা জুড়িয়ে এলো। তুমি কিন্তু খুব ঝুঁকি নিচ্ছ, খুব ঝুঁকি নিচ্ছ। তুই তো বাবা তোর গল্পটা এইভাবেই শেষ করতে চাইছিলি। থাক, ও থাক। যা ভালো মতো করো, পরে কিন্তু কোনো সমস্যা হলে আমাকে বলতে আসবে না, এটা বলে দিলাম। আমি কিন্তু তখন কোনো কথা শুনবো না। এই যে কি থাকবা তো? স্বাধীন চোর থেকে পরাধীন চাকর, বেশ থাকবো। রে ঝগড়া করবি না তো? ঢুকেছিলি তো চুরি করতে, এখন বাড়িতে কাজ করতে লজ্জা করবে না? না,
করে তাদের যদি লজ্জা না করে, আমি তো চুরি করতে এসে কাজ করবো, আমার লজ্জা করবে কেন? লিখে যাচ্ছে চোর বললে কি কেউ চোর হয়ে যায় না? চুরি করলে হবে না চোর হয়? আচ্ছা সত্যবান, আগে তুমি বিয়া করো নাই? বিয়ে না, কে? সময় সময়? হ্যাঁ সময় তো পাইনি, নাহলে বিয়ে করার এমন কি কঠিন কাজ? হ্যাঁ, ঠাকুরে দাঁড়িয়ে না থেকে ঠাকুর কাজগুলো সারে না। তুই হুকুম দেবার কে রে? আমি দেখেছি পিসিমণি, এরা না আটটা দিতে পারলে আর কি ইচ্ছে চায়। কিন্তু তুইও তো আটা দিচ্ছিস। এই আমার এই তো সবে মাত্র অ্যাপয়েন্ট হয়েছে, আচ্ছা বুঝলি যেতে হবে না? বাজার না গেলে সুবিধা করতে পারবে কেন? আসুন আসুন দাঁড়াবো, আসুন আসুন। এই যে এই লোকটা চুরি করতে ঢুকে মানে ঘুমিয়ে পড়েছে। আসুন আসুন দাঁড়াবো, নমস্কার নমস্কার। বসুন বসুন, চা দাঁড়াবো, চা করে নিয়ে সত্যি যা। তুই চোর? চুরি আর কোথায় করতে পারলাম দাঁড়াবো বাবু, এবারেও বাধা, একদম মোক্ষম বাধা। ওনার সাথে স্মারক তুলে দিচ্ছে পারমিতা। ছোট নাটকের তীর্থস্থান বলতে আমরা জানি যে এক জায়গায় অনেক মন্দির কেন্দ্রিত হলে তবে সেটা তীর্থস্থান। জনগণ প্রচুর ব্যান্ডে ছোট এবং চন্দননগর মানকুণ্ডলীরা প্রচুর দল ভালো কাজ। আমরা এই মঞ্চে প্রচুর অনেক অনেক ভালো কাজ আমি জানি। এই নাটক দেখার পরও কি একটা অজানা দলে নাটক দেখতে কিছু মানুষ এবং অনেক মানুষ উপস্থিত হয়েছে, তাদেরকে সোশ্যাল রিজার্ভ থিয়েটারের পক্ষ থেকে প্রণাম। আপনারা আমাদের মতো দলের পাশে থাকেন, দেখুন ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো বলুন, আমরা চেষ্টা করব আগামী দিন আরো অবসর হতে। কারণ চন্দননগরের দলেরাই বিভিন্ন দলের বিভিন্ন সদস্য বিভিন্নভাবে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে সব দিক থেকে। নমস্কার, শুভেচ্ছা। The people, by the people, for the people. মানুষটাকে কষ্ট দিও না ঈশ্বর, উনি শুধু একা কষ্ট পাচ্ছেন না, ওনার সঙ্গে সঙ্গে অনেকগুলো মানুষ কষ্ট রয়েছে। পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। আমরা দেখো সবকিছু ছেড়ে এখানে এসে প্রায় দিনই পড়ে থাকছি। সুরেশও এত ব্যস্ততার মধ্যে রোজই প্রায় যাতায়াত করছে। আমি সবই বুঝি রে মা। তাহলে আপনার ছেলের কথা ভাবুন না, 3 মাস আগে ব্যাঙ্গালোর শিফট করে যাওয়ার কথা, কিন্তু এখন
কেন তা পারবে না? আমি সবই বুঝতে পারছি বৌমা। সেটা কথা নয় মা, কিন্তু এভাবে আর কতদিন চলবে? হ্যাঁ মানে ডাক্তারও তো কোনো আশা দেখাতেই পারছেন না, মানে এভাবে চললে তো ততদিন পর্যন্ত টেনশনের মধ্যে থাকা, বাড়ি থেকে বেরোনোর পরই মনে হয় এই বুঝি একটা খারাপ খবর এলো। তাহলে আমার অবস্থাটা একবার ভাবো তুমি। হ্যাঁ, এই সামনে পুজো, নতুন লেখা বেরোবে, তার জন্য মিট, তারপর ধরো টিভিতে পলিটিক্যাল ডিবেট, কত কিছু প্রেশার সামলাতে হয়। আপনার নতুন বই প্রকাশ পাচ্ছে পলিটিক্যাল সুরেশদা? ও হ্যাঁ, মানে এইসব মধ্যে আর বলতে ভুলে গেছি, বুঝলে? ও কন্ট্রাক্ট, এই জানেন আমারও খুব ইচ্ছা করে কবিতা লিখতে। ও তা লেখো না, বাবা লিখছে কি, এখন ওই হাত থাকলেই কবিতা লেখা যায়। ঠাট্টা করছেন? হ্যাঁ, না ঠাট্টা করিনি, মানে সেরকম কিছু বলতে চাইনি। তবে তুমি লেখো, বুঝলে, মানে এখনকার যা সব এই লেখার নমুনা দিচ্ছি আমি তাই বলছিলাম। তবে তুমি লেখো যে আমি একটা কোনো ভালো পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করবো। সত্যি করে দেবেন? ব্যাস, হচ্ছিল বাবার অসুস্থতা নিয়ে কথা, উনি চলে গেলেন আবার ওনার লেখা নিয়ে আলোচনা। আমার কোনো যদি তোমার সহ্য হবে না সেটা আমি জানি। মিলি, দীপ, এসব তর্ক এখন হয়। আর তোমাকেও বলি, আউট অফ দ্য টপিক কথা বলা তোমার একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমাদের এখন ডিসাইড করতে হবে বাবাকে নিয়ে আমরা কি করব। মানে এতদিন বাড়িতে রেখে ট্রিটমেন্ট হলো, হঠাৎ হসপিটালাইজ করলে রিলেটিভরাই নানা কথা বলবে। এটা কিন্তু দিদি ঠিকই বলেছেন, কারণ হসপিটালে পাঠালে তা সবাই বলবে যে আমরা দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে আর কি, যেমন চলছে সব চলুক। সব দায়িত্ব তুমি একা নিচ্ছ, আমরা সবাই পালন করছি মিলি। তোমরা অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো ঈশানী, মিলি, কিন্তু আমি জানি তোমরা খুবই কষ্টে আছো, তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট আছে, কষ্ট ভোগ করছি আমি এতদিন ধরে। কত রাত ভালো করে ঘুমোয় না, দিনের পর দিন রসুলদার পাশে থেকে থেকে আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি। তাই আমি ঠিক করেছি ওই ঘরে আমি আর শোবো না। তোমরা কে শোবে দেখো? আমি কিন্তু পারবো না মা, আগেই বলে দিলাম। না মানে ঘরে শোয়ার শক্তি চাই, ইউরিনের এত স্মেল থাকে। তাহলে বোঝো কি অবস্থায় এবার প্রতিটি রাত কাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতগুলো মাস কেটে গেল, এমনি তো রাতে সেরকম কিছু অসুবিধা হয়নি, তাই না? মানে জামা কাপড় যেগুলো ভিজবে নার্স এসে চেঞ্জ করে দেবে, ঠিক আছে, তাতে তো কোনো অসুবিধা নেই, কি বলো? হ্যাঁ, দীপ কিন্তু এটা ঠিক কথা বলেছে। একজন অসুস্থ মানুষ, যিনি হয়তো কোনোদিনই সুস্থ হবেন না, তার জন্য একজন সুস্থ মানুষকে অসুস্থ করে তোলার অর্থ নেই বলে আমার মনে হয়। ইয়েস, ইউ আর রাইট ঈশানী। দেখো দেখো, বাবাই চাননি যে ওনার কাছে কোনো নার্স থাক, হ্যাঁ, না হলে তো ব্যবস্থা করা যেত। দেখো, উনি চান বা না চান, আমি বলছি এবার থেকে তোমরা রাতে দেখাশোনার একটা লোকের ব্যবস্থা করো। ওনার ইচ্ছার মূল্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। জানি উনি এখনো জীবিত, কিন্তু এই বাড়ির গার্জেন এখন আমি, তাই আমি বলছি তোমরা রাতে থাকা একজন লোক দেখো। আমি 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 ওই ঘরে আজ থেকে আর শোবো না। আমি অনুভব কি করে, আমি তো অসুস্থ। ওরে তুই আর অসুস্থ নয়, তুই একটু সুস্থ এবং একেবারে মুক্ত। নে রে, ওঠ ওঠ ওঠ। শরীরে আর কোনো জ্বালা কোনো নাই। তুই এসেছিস? আরে আমি তো পাবো ভালো নয় রে, ভালো নয়। ভালো থাকার কথা বল। এতদিন আমাকে ছেড়ে একা একা এখানে বলে আছিস, তবে আর কোনো চিন্তা নেই, এবার থেকে তুই আমার সাথে থাকবি, বুঝতে পেরেছিস?
আয়ুষ্কাল রোগ ভোগ পরিবার পরিজন অতি নিকট বড় কষ্ট দিয়েছিল রে দীর্ঘদিন ধরে। দেখ মহিন, দুটো ঘটনা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। সে কথা পরে আসছিস, তার আগে তুই বল যে তোর তোর পরিবারের প্রতি এরকম বিতৃষ্ণা জন্মানো কেন? আসলে এই 6 মাসের রোগ সজ্জা আমার চোখের সামনে থেকে সব পর্দা সরিয়ে দিয়েছিল বাদল। ভাবতাম সকলে বোধহয় আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওরা ভাবতো যে আমি বোধহয় সারাক্ষণ অবচেতন অবস্থায় পড়ে থাকি। কিন্তু না, আমি সব জানি, আর যত জেনেছি ততই আমার জীবনের সাথে হারিয়ে ফেলেছিল বাদল। আমি ভাবলাম সবাই আমাকে খুব উদ্বিগ্ন, কিন্তু একদিন আমার কানে এলো আমার অধ্যাপিকা মেয়ে আর রাজনীতিবিদ জামায়ের কথোপকথন। তোমাকে একটা কথা বলার ছিল। বলুন ম্যাডাম। কি দরকার ছিল তোমার নিজে থেকে বলার যে বাবার ট্রিটমেন্টের সব খরচ তুমি দেবে? দীপের বা বাবার টাকা কি কিছু কম? শোনো, এটাকে বলে ইনভেস্টমেন্ট, একটা ওই সিম্প্যাথিক গ্রাউন্ড ক্রিয়েট করা। অবশ্য তোমার এই প্রফেসরের ব্রেনে সেটা ঢুকবে না। শোনো, এই প্রফেসরের ব্রেন কিন্তু বুঝেছিল যে তোমার মধ্যে একটা প্রতিভা আছে। তুমি শুধু কবি হিসেবে নয়, রাজনীতিতেও সাফল্য পাবে। আচ্ছা, এই আমার প্রোগ্রেসে তোমার কন্ট্রিবিউশন আমি কোনোদিন অস্বীকার করেছি? এখন তো করছো। দু একটা কবিতার বই প্রকাশ হয়েছে, একটু নাম পেয়েছো। এখন আমার বুদ্ধিকে তোমার ইউজলেস মনে হচ্ছে। ও বাবা, খুব রাগ হয়েছে দেখছি। হ্যাঁ দেখো, একটা কথা বলি, তুমি আমার এই কবিতাকে যাই বলো না কেন, তুমিও খুব ভালো করে কিন্তু জানো এই কবিতার মধ্যে দিয়ে আমার এই রাজনীতিতে প্রবেশ, আর এই বিভিন্ন নিউজ চ্যানেলে পলিটিক্যাল ডিবেটসে বসা। তবু যদি জানতাম রুলিং পার্টি মানে অপোজিশনের বেঞ্চে বসে শুধুই অপদস্থ। সে তুমি যাই বলো, তুমিও খুব ভালো করে জানো যে এই পার্টি খুব দ্রুত ক্ষমতায় আসছে, আর এই অপদস্থ হওয়া পুরোটাই ঘটা। যাকে যে কথায় ছিলাম সেটা এক্সপ্লেন করি। অভিমানী ঈশানী মেয়ে। কি বললে? অভিমানী ঈশানী মেয়ে? বাবা, সত্যি তোমার এই কথার জাদুর জন্যই না তোমার তো রাগ করে থাকতে পারি। এমনকি তুমি আমার থেকে বয়সে ছোট জেনেও তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম। আর বিষ করেছিলে সুরেশ, সুরেশ আমি এখনো বলছি তোমার এই শুধু শুধু টাকা খরচের অভ্যাসটা না আমার একদম পছন্দ না। দেখো, আমার একটা কথা বলি, তোমার বাবার অবর্তমানে সব কিছু কাজ তোমার মায়ের। হ্যাঁ, তোমার বাবা তোমার সময় নষ্ট করে এখানে এত লেবার দিচ্ছ। তুমি ভালোবাসো না? ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সবই আছে। তবে কি জানো, ওই মধ্যখান থেকে তোমার ভাই আর ভাইয়ের বউ ওই সম্পত্তি মেরে দিয়ে চলে যাবে, আর তুমি আমি তাকে দেখবো, সেটা তো দেওয়া যায় না। তাই একটা স্ট্র্যাটেজি প্ল্যান করতে বুঝেছো? আর সেই জন্যই বলছি, এইরকম ছোটোখাটো খরচ করতে কার কম এই আমি কিনতে? হ্যাঁ, তা একটু বলা যায়। তাই না? কিনতে আমি? হ্যাঁ? কিনতে না? হ্যাঁ? কিনতে না? তাহলে বোঝ, শুধু সম্পত্তির জন্য দায়িত্ব পালন বাবাকে ভালোবেসে নয়। এরপর আর কারো বেঁচে থেকে ইচ্ছা থাকে? এরপর আর কারো বেঁচে থাকে না তো।
আরে সেটা বুঝতে পারলাম বলি তো আমি এখানে চলে এলাম, তোকে নিতে চলে এলাম। খুব ভালো করেছিস। আসলে তুই একটু আগে কেন বলছিস না যে পাখির মৃত্যু আর তোর মৃত্যু এক নয়? তোরা তো আমার কাছে বন্ধু ছিল। এই দুটো কথা তখন থেকে আমার মাথায় সব সময় ঘুরছে রে। আরে মৃত্যু তো মৃত্যু, জ্বালা যন্ত্রণা সবই তো এক। মৃত্যু তো মৃত্যু, জ্বালা যন্ত্রণা সব না, সব এক নয়। আমারটা ছিল দুর্গুণ, আর পাখিরটা ছিল পাখি যে কেন আত্মহত্যা করলো, পাখি যে কেন আত্মহত্যা করলো বুঝিসনি তুই? নাকি বলতে চাইছিস না যে ওর মৃত্যুর জন্য তুই দায়ী ছিলি? আমার তো কোনো উপায় ছিল না বাদল। উপায় ছিল না? উপায় ছিল না নয়, তোর কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ ঠিকই বলেছিস, আমরা একে অপরকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু আমাদের ছিল ব্রাহ্মণ পরিবার। বাবা জানবার পর খুব রাগ করলেন, চাপ সৃষ্টি করলেন। বাবা জানবার পর রাগ করলেন, চাপ সৃষ্টি করলেন, আর অমনি তুই পাখির কাছে গিয়ে নিজের সমস্ত দায়িত্ব কাঁধ থেকে ছেড়ে দিলি। অথচ ইংরেজি সাহিত্য পড়া ছিল, কথায় কথায় সেলি, টলস্টয়, কিটসের কথা বলিস। হ্যাঁ আমি সব কিছুর জন্য জানি রে। জানি, দেখ তুই হয়তো বলবি যে সেই সময়টা আছে। হ্যাঁ সে সময়টা তো আমাদের মতো ছিল না। আমি তো এটাই বলতে চাইছি, সেই সময়টা তুই হয়তো বলবি আলাদা ছিল, কিন্তু ওই সময় এখনকার মতো ছিল না রে, সময়টা ছিল অন্যরকম। সময় কখনো নিজের নিয়ন্ত্রণে থাকে না, তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়। আজ এই ধর্মের নামে, জাতের নামে মানুষের হত্যা হয় না, কি রে বল, হয় না? হ্যাঁ কথাটা ঠিক। এখন ভাবছি সেদিন যদি একটু প্রতিবাদ করতে পারতাম, মেরুদণ্ডে জোর খাটাতে পারতাম, তাহলে তাহলে খুব ভালো হতো রে। বাকি তো ছেড়ে যেতাম না। সরি রে বল, সব ভুলগুলো শুধরে নিতাম, আবার নতুন করে সব শুরু করতাম। আমারই উচিত হয় আবার সব পুরোনো কথাগুলো কিন্তু পুরনো হলে তো কথাগুলো সত্যি। আচ্ছা তুই কেন বললি যে পাখির মৃত্যুর জন্য আমি দায়ী? কারণ পাখি আমায় এমন কিছু কথা বলেছিল, পরে ভেবে দেখেছি যে ওর মৃত্যুর জন্য তুই যেদিন পাখিকে বলিস ওর সাথে আর সম্পর্কটা রাখতে পারবি, সেদিন বিকেলে আমার সাথে হঠাৎ রাস্তায় দেখা করেছিল। সেদিনও প্রকৃতি ছিল এরকম, আকাশে জমা কালো মেঘ ছিল, কিন্তু বৃষ্টি ছিল। হঠাৎ দেখি পাখি আসছে, কেমন যেন আনন্দভাবে হেঁটে যাচ্ছে। অনুষ্কার কোথায় যাচ্ছ পাখি? ও বাদল না, একটা খেয়াল করিনি গো তোমার। হ্যাঁ সে তো আমি দেখতেই পাচ্ছি, খেয়াল করনি, কিন্তু তোমাকে এরকম এরকম দেখাচ্ছে না, ছড়েছে না না কিছু হয়নি তো। দেখো এই তোমার আর মহিতোষের সম্পর্কটা কি? মহিতোষের অভিনয় করেছে। আমরা যখন থেকে নাটকটার পরিকল্পনা করেছিলাম, একটু বলা দরকার, মাঝে মাঝে আমরা পোস্টপোন করতে বাধ্য হয়েছিলাম, কারণ বুঝতেই পারলাম আমরা যে কন্টেন্টটা এমন যে দাবি করছিল কিছু প্রবীণ অভিনেতা অভিনেত্রী। আমাদের অন্যান্য নাটক যারা দেখেন তারা দেখেছেন যে সেখানে একটু আমাদের তারুণ্যের প্রভাব আছে। তো এটা একটা ব্যালেন্স করে একটা চেষ্টা ছিল। নাটকটি রচনা
আমার কিন্তু আমি দাবি করবো যে অনেক ঋণ শিকার আছে, অনেক পাশ্চাত্যের গল্প, অন্যান্য নাটক এবং বিভিন্ন জায়গার ইন্সপিরেশন একটা পেয়েছি। তো সেটা একটা সংস্থা আসলে এটা মনে হয়েছে কোনো কাজে রকমভাবে অন্তত রচনার ভিত্তিতে ভিডিও ভিত্তিতে মৌলিক করা যায় না, তবু নাটক রচনা পরিচালনা আমি সেটা শিল্পীদের সঙ্গে একটা দিক থেকে পরিচয় করেন দেবদূত চক্রবর্তী, সাহিত্য এনাকি চট্টোপাধ্যায়, মনসুর হবে রাজা সুকন্যা দাস, অনুরাগ সাউ, সহস্র লাল, তন্ময় লাল। এই নাটকের আরেকটি ভুলে গেলাম এই স্বীকার করা দরকার, হিমাংশু দত্তের গান। যে হিমাংশু দত্তের গানের সঙ্গে পরিচয় হয়েছিল আমারও ওই কবির সুমনের গানের লাইন থেকে। তো হিমাংশু দত্তের গান এই নাটক রচনা করতে কোথায় অনুপ্রাণিত করেছে আমাকে, সেটাও বলা দরকার এবং সেই গান ফিরে ফিরে আসে। আর এই নাটকের আলো আজকে প্রক্রিয়া করেছে খবরটা আমাদের সমস্ত নাটকেই আলো পরিকল্পনা থেকে মাস্টার বাপি সিদ্ধান্ত সর্বনিম্ন এখানে রয়েছে খবরটা সত্যনারায়ণ দাস, শিল্পসজ্জা রয়েছে পার্থদা পার্থসারী। খবরটা কোথায় এখান থেকে ওই খবরটাকে সকলে পরিচিত মঞ্চটা ব্যক্তিদের ভাবনায় করা সমস্ত রেপুজিশনস দেখেছি সাহিত্যই। আর কি বাদ করলো আবহ নিয়ন্ত্রণটা তন্ময় আর রঘুনাথ তৈরি করেছে, আবহ ভাবনাটা তন্ময় করা রচনা করেছিলেন আমি শ্রীরূপসী আরেকটি নাটক আছে দেখে যাবেন এবং অবশ্যই জানাবেন প্রথম অভিনয় কিছু কিছু জায়গায় হয়তো নিশ্চয়ই ভূমিটি আছে সেটা আমরা বুঝতে পেরেছি। আমি করে সেটা আরও পদস্থ পরের নাটক এই উৎসবে এই দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করবে। এবং বিশেষ করে আধারকে তারা প্রস্তুত হচ্ছেন চাঁদখানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির নাটক লাইটার। আপাতত এইটুকু। মুম্বাইতে তোমার নাতি নাতনিদের নিয়ে একটা ঘরে বড় কষ্টে আছে, সেখানে নাকি হাত পা ছড়িয়ে একটা ফ্ল্যাটের দাম হবে 50 লক্ষ টাকা। মন মায়ের তো বলে জল একেবারে। তখন তোমাকে কি নির্বাচরিত ভূমিকা পালন করার জন্য কেউ মাথা দিয়ে দিয়েছিল? ব্যাপারে আমি মনে করি তো তৃতীয় পক্ষ বন্দি কোন ভূমিকাটা পালন করতে দিয়েছো আমাকে? ভূমিকাটা না অর্জন করতে হবে, আর তার জন্য যোগ্যতা লাগে। সেই যোগ্যতা তোমার মনে পারিয়েছিল না, যে কারণে পুরুষ হওয়া সত্ত্বেও তুমি কোনদিন কর্তা হয়ে উঠতে পারো। হ্যাঁ চারু, অর্থই যদি পুরুষের যোগ্যতার মাপকাঠি হয় তাহলে সেই যোগ্যতা আজও আমি অর্জন করতে পারি। পারোনি? কথা হয়ে উঠলাম, এখন আমাকে ছাড়া তোমার এক বন্ধু চলে না, আত্মীয় পরিজন সব কোন দূর গ্রহের এরিয়ার হয়ে গেছে। কালী ভক্তি একটা ফোন, তাও সে নিজেদের বারবারন্তের কথা জানে। তুমি আমি কেমন আছি, আদৌ আছি কিনা সে খবর কিন্তু কেউ রাখে না। জানো বাবু এলো না, এবার আমি খুব ঝগড়া। হ্যাঁ, এই ব্যাপারে তোমার তুমি মেলাবা, তা তুমি খুব ভালোই পাও। মোটেই না, এটাকে ঝগড়া বলে না। এই সব সংসারে মায়েরা একটু বেশি কথা। হ্যাঁ, ওর ব্যাপারে তুমিই তো ছিলে শেষ কথা। কি খাবে, কি করবে, কতটা হাঁটবে, সে সবই তোমার নির্দেশ। এই বাবুর জন্য আমি কি করি না, 5 বছর বয়স পর্যন্ত ন্যাপি ধোয়া থেকে আরম্ভ করে এই প্রায় মাঝখানে বসে পটি করানো হবে। তোমার পায়ে না বসলে বাবুর পটিই হতো না। হ্যাঁ, যেমন যেমন অভ্যেস করিয়েছিলে, তোমার হাতে ঝিনুক বাটি আর আমার এই নমস বুকের কোল। তোমার কোলে না চাপলে বাবুর ঘুমিয়ে আসতো না। কেমন সুন্দর পা ধুয়ে ধুয়ে গান করতে, আর দিব্যি ঘুমিয়েছে। গাইছি আমি গান, এমন
তখন তোমার চতুর্দিকে স্থাপকবৃন্দের ভিড়, আমার বলা না বলার কি যেত আসতো? ভুল করছো চারু, ভুল করছো। মানুষ তার স্বীকৃতি না সর্বপ্রথম আত্মনন্দনের দিকে পেতে চায়। বাবুকে যেদিন প্রথম আমার সাথে তুলে দিয়েছিলেন, তোমার অপরম দৃষ্টি আমার দিকে তাকিয়ে যেটা জানতে চেয়েছিল, এও কি তাই চারু, এও কি তাই? সে কি দিন তোমার? আজ স্বীকার করছি, কিন্তু সেদিন বলেছিলে সবই নাকি জগন্নাথের কৃপা, এমনকি বাবুর নাম রেখেছিলেন বিলাস। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তিল তিল করে জমানো টাকায় আমাদের প্রথম ব্যাংক যাওয়া। 700 টাকা নিয়ে আমাদের সেই পুরী সেই সিবিছে দৌড়, সেই ঝিনুক পুরনো, কোনটা ভালো ছিল চালু, প্রেম না প্রতিপত্তি? কি বিশাল বালুকা বেলা, সব যেন মহান সমুদ্র, সব ঢেউ, ঢেউয়ের খেলা, রং বেরঙের ঝিনুক, সব কিছু যেন আমাদের। সূর্যোদয় আমাদের, সূর্যাস্ত আমাদের, রাতের তারা, ঢেউয়ের শব্দ, সব যেন আমাদের। এমন কেউ ছিল না যে বেটা টলতে টলতে এসে বলতে পারে, এই তুমি সারা 700 টাকার মানুষ, সুন্দরী বউ নিয়ে সমুদ্র দেখার অধিকার নেই, যাও গিয়ে নর্দমালা দিয়ে। 7টা দিনের স্বাধীনতা, মানুষ হিসেবে কোন ক্যাটাগরিতে পড়ি তার বিচার নেই। তুমি সমুদ্র সৈকত করে পেছনে আমি হাঁপিয়ে পড়ে পাশাপাশি বসে পড়া, শুনে শেখা সে গানের দু একটা লাইন। ঝিনুকের নানান রকম হার দুল, গলায় পড়ছি, কানে পড়ছি, তোমায় দেখাচ্ছি, তোমার মতামত দিচ্ছি। আবার নাম দেখে তুমি করুন মুখে আমার দিকে চাকরি। আমি কিন্তু বলেছিলাম চাকরি, তোমার পছন্দটা তুমি নাও, তুমি আমার কথা ভেবো না। কথাটা এমনভাবে বলেছিলে যেন রিচার্ড ব্যাটন এলিজাবেথ টেলরকে বলছেন, ডার্লিং, if that peaches, you take them diamond necklace. Nothing is precious than your ivory neck. মনে আছে, মনে আছে, সেই দিন আমরা দুটো কর্তৃ গামছা কিনেছিলাম জামদানি কেনার আগে। সেই রাতে বাবু এসেছিল আমার গর্বে। জীবনের সমস্ত বালি চালুনে দিয়ে চালতে চালতে এরকম 2-1 সোনা ছক করে উঠত। খুব পয়সায় যে সুখ, এই কথা তুমি বলতে পারবে না চালু। সবচেয়ে সস্তার মাতৃ সদনে বাবুর জন্ম হয়েছে। নিখুঁত একটি পুত্র, হাত পাগুলো বেশ বড় বড়। এটা তোমার হতে পারত। সুন্দর চোখ, ফর্সা রং, এটাও তোমার হতে পারত। একমাত্র ঝাঁকড়া চুল, এইটা কিন্তু আমার হতে পারত। কেশ তোমার হতে? হ্যাঁ, দিয়েছি বলেই না শেষ হয়ে এসছে। পারো বটে, পারো বটে। বাবু ভূমিষ্ঠ হওয়ার আগে আমি কম শেখাইনি চাই। তোমার তল পেটে কান দিতে বলেছি, বৎস তুমি বড় অভাবের সংসারে আসতে চলেছ। তোমার মায়ের সর্বসাকুরে সাকুন শাড়ি, সোনা দানা কিছু নেই বললেই চলে। মাছ মাংস আমাদের সংসারে স্বপ্ন। টিনের দুধের দাম বেড়েছে, রোজগারের ক্ষমতা আমার নেই। সবাই বলে আমি দেখি মাথা মোটা। তোমার মায়ের মাথাটি কিন্তু খুব দামি, তাই ভেতরে ভেসে ভেসে তোমার মায়ের মাথাটা নেবার চেষ্টা করো। পার্টনারশিপে আমরা তোমায় আনছি বটে, কিন্তু আমি হলাম স্লিপিং পার্টনার। পাখি পড়ার মতন করে বাবুকে শিখিয়েছি, বাবাকে ভালোবাসো, খুব ভালোবাসো। বাবার মতো করো না, তাহলে নীলাকাশ তোমাকে পাগল করে দেবে। চাঁদের আলোর কাছে ঝিরিঝিরি পাতা দেখে রবীন্দ্রসঙ্গীত গাইতে ইচ্ছা করবে, এককাল মাটি নিয়ে মুক্তি করতে বসবে। বৃদ্ধার কাছে গল্প শুনতে চায় না, অকারণে কোনো দরবেশের পিছনে পিছনে অনেকটা পথ চলে যাবে।
গান শুনতে ইচ্ছা করবে, মানুষকে ভালোবাসতে ইচ্ছা করবে, মন্দিরে গিয়ে আরতি দেখতে ইচ্ছা করবে, প্রেম করতে ইচ্ছা করবে। এমন সব কাণ্ড তুমি করতে থাকবে যার ফল হবে নুন আনতে পান্তা করে, অভাব, উদ্বেগ, অপমান। এই সকলের পৃথিবী তোমাকে চাপা দিয়ে চলে যাবে, ভোগ করতে পারবে না কিছু। দর্শকের জীবন কাটবে তোমার বাবার। তাই ধূর্ত হও, সৎ হও, হৃদয়ে স্বার্থপর হও, বেঈমান হও। এই পৃথিবীটা যে শয়তানদের বাবু, শয়তানদের। ওই মনে হয় এলো, তুমি বসো, আমি দেখছি। ভুল বকাবকি করবে, কটা বাজে খেয়াল আছে, রোজ ঝলমল করছে বাইরে। বাইরে রোজ ঝলমল করছে। আরে কিছু হলে তো সেই ঝামেলা আমাকেই করতে হবে। 12 মাসে 13 পাখির মতো রোগব্যাধি লেগেই আছে। কি হলো? না, কাল তো দেখলাম না। এই ঠিক করে দেখোছো? হ্যাঁ, ওই আইসিইউরে চোখ রেখে দেখলাম, কেউ নেই। দরজাটা খুলে দেখতে পারো না? হাতে কি বাদ হয়েছে? আরে দূর, আমার মনে হচ্ছে ওপরের বিচ্ছুটা বাড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। অলিম্পিকটা না আর পারে না, তাহলে দরজাটা খোলাই রাখো। যা বৃষ্টি আওয়াজ। এই বৃষ্টি শব্দটার সঙ্গে না সমরেন্দ্রের কোনো যোগাযোগ নেই, বুঝলে? এটা এই বৃষ্টি শব্দটা তোমার অপপ্রয়োগ, বাংলা ভাষাকে বিধর্ম করা হবে। বৃষ্টি কথাটা না দৃষ্টির বাইরে। আমি বলছি তাই যাবে না। আমার ছেলে দরজায় এসে বেল বাজাবে, আমি দরজা না খুলে ঘরে বসে থাকবো। বসে থাকবে, আমি বলছি বসে থাকবে, কারণ আমার মন বলছে এবারে বেলটা আমার আত্মজয়ী বাজে এবং দরজাটা তুমি নাও, আমি খুলবো। আমি খুলবো, আমি খুললে কি হবে? আরে বলো। স্টপ, আইসি স্টপ। দরজাটা এবার আমি গতকাল ওদের দেখিনি বলতো। শেষবার যখন দেখেছিলাম ঠিক এইরকমটা হয় জানো। আমাদের নাটকটাকে তো নিয়ে গেছিলাম, তোর মনে আছে? মনে নেই বাবা, ছেলেকে নাটক দেখাতে নিয়ে গেছিলাম, তোমার বৌখান এমন কাণ্ড করেছিল যেন বাপ তার ছেলেকে নিয়ে নিষিদ্ধ বলিতে গেছে। শোনো, অত শত করেছিলাম বলেই না ছেলে আজ কর্পোরেট জগতে বিরাজ করে, নইলে তার দশা তোমার মতোই হতো। সকাল সন্ধ্যে টিউশনি, স্কুলের মাস্টারি সবকিছু আমাকে একাই সামলাতে হয়েছে। ছেলের ভবিষ্যতের বলে তুমি কিছু ভেবেছ? এই যাও, একদম ভুলে গেছি। হ্যাঁ যাও। ইয়ে বললি কেন? চলো সবে চলো। কি মুশকিল, আপনাকে ছুটতে যাবো না? বড্ড বেশি প্রশ্ন কর। তাই চাদরটা দাও। কি আমার গরম হচ্ছে? গরম লাগলো। আরে কি ব্যাপার বলো তো? তোমার আচরণ করে আমি অস্বাভাবিক দেখছি কেন বলো? অস্বাভাবিকে কি দেখবে? না না, সেবা ব্যাপারটাই তো একটু কিরকম বাড়াবাড়ি, বিরক্তিকর। আবার এইরকম কিরকম যেন অতিরিক্ত সেবা করছো, ব্যাপার ভালো লক্ষণ না। সেবা জিনিসটাই না মেয়েদের সহজাত, এই জন্ম থেকেই থাকে। পরকে আপন করে নেওয়ার ক্ষমতা। তুমি চল চুপে এই ছেলে তো তোমারই সাক্ষাৎ করছে। বড় অবাক করলে ভাইয়া। বাতাসও যেখানে কখনো সখনো ভুল করে প্রবেশ করে, তুমি সবখানে আমার সাক্ষাৎ পাচ্ছ। কি কি জানতে চাও তোমার, আমার কাছে কি প্রয়োজন? আমার তো আপনার সাথে দেখা করার ইচ্ছা বহুদিন, আপনাকে একবার প্রণাম করার ইচ্ছা, কিন্তু সাহস করে উঠতে পারেন। কেন ভাই, কি ব্যাপার বলো তো? কেন? শুনেছি আপনি নাকি অচেনা মানুষের সঙ্গ পছন্দ করেন। এই কেষ্ট বড় বিভ্রান্তিকর, বুঝলে? মরিচিকার ভিত্তি স্থাপনের প্রচেষ্টা। তুমি যখনই নিজেকে ব্যতিক্রমী করবে আর 5 জনের থেকে আলাদা করে নেবে নিজেকে না, তখনই সবাই এই মুখরোচ মন গড়া কথা তোমার নামে পরিবেশন করবে। সমাজের অনেক মানুষের চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি।
আপনাকে বহু মানুষ মান্য করতো, আপনার দেশে কাজ করতো। তাই মাঝে মাঝে ভাবি যে একজন খারাপ মানুষ কি এতটা সম্মানিত হতে পারে, এত লোকের শ্রদ্ধা ভালোবাসা সব পেতে পারে, এবং তার এক কথায় বহু মানুষ কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কোথাও একটা গোলমাল থেকে যাচ্ছে। আরে এই কথাগুলো তো শোনা সমাজ লোকে শুনিয়েছে। আচ্ছা, তুমি কি নাটক করো? হ্যাঁ, আপনার কাছে হ্যাঁ বলাটা ধৃষ্টতা, না বলাটা মিথ্যা ছিল। কি বলি বলুন তো? ওই যে হ্যাঁ আর নায়ের মাঝে মাথাটা একটু ঝাঁকিয়ে দাও। তুমি বলো তো, তুমি কেন আমার কাছে এসেছো? নাটক নিয়ে আড্ডা দিতে? এটা কি আর আড্ডা মারার সময় না সীমা? কেন এ কথা বলছো কেন? গতকাল রাতে একজন সমাজ বিরোধীদের হাতে অসুবিধার খুন হয়েছে। কে অশোক? আর কারাই বা তাকে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন অসুখের কথা বলছো বলো তো? যে কিনা আমি একটা নাটকের দল চালাতো কি? আরে কি যেন নাম দলটা? নাট্যবেদ। নাট্যবেদ। আমি ওই দলেরই সদস্য। অশোকদা আমাদের পরিচালক ছিলেন। ও কি তুমি নাট্যকর্মী খুন? তাহলে কি আবার ওই 70-এর দশক ফিরে এলো নাকি? কেন কেন তাকে খুন করেছে? কি করেছিল অসুখ? আমাদের ফল পত্রিকাতে ছিল। হ্যাঁ, ওই তো স্টেশনের পাশেই। হ্যাঁ, সন্ধ্যে 7টার পর অঞ্চলটা সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল হলো। কোনো ভদ্রলোক সভ্য মানুষ যাতায়াত করতে পারে না। এই কাল রাতে 9:30টার পর একটি মেয়ে ফিরছিল। ওই প্রাইভেট ফার্মে টাইমে চাকরি করে, তাই ফিরতে দেরি হয়েছে। ওরা তাকে মদ্যপ অবস্থায় জোর করে তুলে নিয়েছে। 10 মিনিট করি কাজ, হারি জিতি নাহি লাজ। অশোকদা তখন রিহার্সাল থেকে ফিরছিলেন। সম্ভবত এই মেয়েটির চিৎকার শুনতে পেয়ে উনি। তা তোমরা কি করবে কিছু ভেবেছো? হ্যাঁ, আমরা ওই সমাজ বিরোধীদের বিরুদ্ধে, ওই খুনিদের বিরুদ্ধে জনমত গঠন করতে চাই। সেই কারণেই আপনার কাছে আসা। আমরা চাই আপনি আমাদের পাশে থাকুন। তোমরা কি পারবে? আর তাছাড়া তোমাদের মতো ছেলেদের কথা কে গুরুত্ব দেবে? আমাদের মতো ছেলেরাই তো মানুষ খুন করছে, মেয়েদের ইজ্জত লুটছে, গোটা শহরটাকে তছনছ করে তুলেছে। ওরা যদি আমাদের পাশে এত সব কাণ্ড। তোমার আমার মতো বুড়ো বুড়ির সংখ্যা সমাজে ক্রমশই বাড়ছে। জীবনের গতি যৌথ পরিবার ভেঙে অন্য পরিবারের সৃষ্টি হয়েছে, আর সেটাই আমাদের দিনকে দিন একা করে দিচ্ছে। সিনিয়র সিটিজেনদের সরকার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, ট্রেনে বাসে বসার জায়গা দিয়েছে, কিন্তু তোমার আমার মতো বুড়ো বুড়ি জীবন নিশ্চিত করতে কজন প্রস্তুত করো? লিখেছে মা, কর্পোরেট হাউসের ব্যস্ততার কথা তো জানো, এবারও যেতে পারলাম। মন খারাপ হলো না, সামনের সপ্তাহে কয়েকদিন সময় পাবো। আপাতত এই লাইটারটা পাঠালাম, এটা দিয়ে বাবার মুখে আসবে। এসো সঞ্জীব, এসো। তোমার মা আছে? আছে না, বাবা আমার অনেকদিন আগেই মারা গেছে। মা অনেক কষ্ট আমাকে বড় করেছে। শুধু বড় নয় সঞ্জীব, বড় নয়, তোমার মা তোমাকে প্রকৃত মানুষ করেছে। কি হয়েছে মাসিমা? মাসিমা কি হয়েছে বলুন না। তুমি এমন একটা কাজ করতে চলেছো, তোমার মা জানে? জানে? মা
বলেছেন যে এরকম একটা ঘটনার পর আমাদের চুপ করে বসে থাকা একদম উচিত না। কিছু একটা করা উচিত। আচ্ছা সঞ্জীব, হ্যাঁ স্যার। ধরো আজকের এই সবাই পুলিশ সত্যি সত্যি গুলি চালায়, আর সেই গুলিতে আমার মৃত্যু হলো, তাহলে আমার বডিটা নিয়ে তোমরা আমাকে শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে পুড়িয়ে দেবে? এসব কথা এখন থাক না। না না না, দেরি হয়ে যাবে। না না, তুমি বলো না, তুমি বলো, এটা আদেশ, অনুরোধ, ইচ্ছা, যা কিছু ভাবতে পারো বলো। আমার এই বডিটা নিয়ে গিয়ে তোমরা আমার ওই চুল্লিতে পুড়িয়ে দেবে তো? আগে আপনি আমাকে কথা দিন স্যার, যে যদি আজকে এই শোক সভা আমরা সম্পূর্ণ করে ফিরতে পারি, তাহলে কি আপনি অসুবিধা রেখে যাওয়ার এই দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন? হ্যাঁ, নেবে। দেখি লাইট একটা দেখি। লাইটে কি করবে? অশোকের আত্মার শান্তি কামনায় প্রথম মোমবাতিটা আমাদের ঘরেই জ্বলল। সাধু, দেরি করো না, 3টে বাজতে চললো। চলো। তুমি যাবে? আপনি যাবেন মাসিমা? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। দেখে নাটক করি বরাবর আমি ধন্যবাদ জানাবো স্বপ্ননীদের সুযোগ পেয়ে আবার সুযোগ করে দেওয়ার। বাস্তব আমাদের বলার থেকে আমাদের যা বলি এখানে বলি, আপনারাই করবেন। সত্যি করে বলুন কিরম লেগেছে তাদের। হতে পারবো। থ্যাংক ইউ। যাই হোক, এই নাটকটি এই নাটকটি আমাদের প্রেমীকরণ দায় লেখা, উনি উত্তরপাড়া মান্দায় বাড়ি, রবীন্দ্রনাথের লেকচারার ছিলেন, এক্সামিনার ছিলেন। তা খুব অল্প দিনই আমরা নাটক তৈরি করেছি, জানি না যদি আমাদের ফিডব্যাকটা চাইছি আমরা কীভাবে আবার ডেভেলপ করা যায়। বিষয়বস্তুটা আমার মন ছুঁয়েছিল বলেই আমার মনে হয়েছে করি। তো সেটা আমরা আপনাদের তো মোটামুটি বুঝতে পারলাম যে হ্যাঁ জায়গাটা আছে। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাই। চন্দ্রনগর রবীন্দ্র ভবনের দর্শক উপস্থিতি কেন কমছে আমি জানি না, এত কমে যাচ্ছে। এখানে একসময় আমরা পাগল হয়ে যেতাম, একটা নাটক দেখবো বলে, টানা খুব এটা কষ্ট, খুব কষ্টের বলছি জানেন তো। আমার যে ইলেকট্রিক্সিয়ান আপনারা চিনবেন সোমনাথ আমার নাটকের 5 দিনে স্ট্রোক করে গেল। এই ছেলেটিকে শুভকে আমি রঘুনাথগঞ্জ থেকে তুলে এনে নাটকটা করছি। এত প্রতিবন্ধকতার মধ্যেও আমরা চেষ্টা করছি নাটকটাকে বাঁচিয়ে রাখা। তা আপনাদের সহযোগিতা না থাকলে আমরা এখানে যত যাই করি না আমি বুঝতে চাই। আমাদের অনুরোধ যে সুযোগ যে অনুষ্ঠানগুলো করে একটু পাশাপাশি যারা নাটক দেখে ভাবে তাদের বলুন না, খুব বিনয়ের সঙ্গে আমি বলছি, এটা খুব প্রয়োজন। হারিয়ে গেছে। আমি নিজেও আমার ইন্দারিতে বাইশ তারিখ আমার 4 তারিখে নাট্যমেলা সুদর্শনী সেখানে পারফর্ম করেছি ওদের অর্থনারীশ্বর। ও সেখানে গিয়ে একই দেখেছে। আমি কিন্তু চেষ্টা ছাড়া দিয়ে যাচ্ছি সেই 75 সাল। এখনো আমার একটা দুনিয়ার গ্রুপ আছে যাদের তৈরি করছি, যদি ওখান থেকে 2-4টা তৈরি। ঠিক আছে, ভালো থাকবে সবাই, শুভ রাত্রি। সকলকে অনেক ধন্যবাদ আপনাদের। আর আরও একবার চন্দ্রনগর স্বপ্ননীদের পক্ষ থেকে এই পর্বে নাট্য উৎসবের সমাপ্তি ঘোষণা করছি। আমরা
চন্দননগর স্বপ্ননীড়ের 2 দিন ব্যাপী নাট্য উৎসবের শেষ দিনে আমরা আমাদের কাছে পেয়েছি আমাদের কাছের দিদি বন্ধু শিপ্রা মালাকার দিকে। শিপ্রাদি, আমি জানতে চাইবো অনুষ্ঠান কেমন লাগছে এবং চন্দননগর স্বপ্ননীড়ের নতুন নাটক শূন্য যে মঞ্চস্থ হলো সেই ব্যাপারে আপনার মতামত কি, যদি একটু বলেন। নাটকটি আমার ভালো লেগেছে। প্রথম অভিনয় মানে প্রথম উপস্থাপনা, তো সেই তুলনায় যথেষ্ট ভালো অভিনয় এবং মোহিত সাগর চরিত্রে যিনি অভিনয় করেছেন তার অভিনয় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এইটুকুই বল, আপনারা আসবেন, সঙ্গে থাকবেন। চন্দননগর স্বপ্ননীড়ের 2 দিন ব্যাপী নাট্য উৎসবের শেষ দিনে আমরা পেয়েছি একজন দর্শক বন্ধুকে। ম্যাম, আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা বসু। আপনি কি করেন? আমি হীরালাল ভগত কলেজের একজন লেকচারার, আর বর্তমানে আমি পিএইচডিও করছি ইংলিশ লিটারেচারে। তো আজকে আমার প্রথম নাটক দেখতে আসা স্বপ্ননীড়ে। নাটকটি সত্যি খুব ভালো হয়েছে এবং নাটকটির যে ইন্সপিরেশন শ্রীরূপদা বলছিলেন, সত্যি মহেশ দত্তানির একটা ওয়্যার দের ইজ আ উইল বলে নাটক রয়েছে, তো সেই নাটকের অনুপ্রাণিত এবং নাটকটি খুবই ভালো লেগেছে। প্রথম অ্যাকশন হয়েছে নাটকটার, তো সেক্ষেত্রেও যারা কলাকুশলী ছিল তাদের অভিনয় আমার তো খুবই ভালো লেগেছে এবং নাটকের গল্পটি যেটা সেটাও ভীষণ ভালো এবং ভীষণ ফিলোসফিক্যাল ইন্সপিরেশন পাওয়া যায় লাইফ থেকে। তো আমার তো খুবই ভালো লেগেছে এবং আবার আসতে চাইব ভবিষ্যতে। ধন্যবাদ। চন্দননগর স্বপ্ননীড়ের 2 দিন ব্যাপী নাট্য উৎসবে 6 তারিখ আমরা আমাদের সঙ্গে পেয়েছি বিশিষ্ট সঞ্চালিকা বাচিক শিল্পী সুমনাদিকে। সুমনাদি, অনুষ্ঠান সম্পর্কে এবং যে নাটকটি চন্দননগর স্বপ্ননীড়ের মঞ্চস্থ হলো নাটক শূন্য, সেই সম্পর্কে তোমার মতামত কি জানো? প্রথমেই অভিনন্দন জানাবো চন্দননগর স্বপ্ননীড়কে এবং শ্রীরূপকে। চন্দননগর স্বপ্ননীড় আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এর সঙ্গে প্রায় 12 বছরের ওপর আমার সম্পর্ক। সুতরাং প্রত্যেকটা নাট্যোৎসব, প্রত্যেকটা নাটক আমার দেখা এবং আজকে যে প্রথম মঞ্চস্থ হলো সেটাও দেখলাম। শুধু এক কথায় খুবই ভালো বলবো না, এই কথাটাই বলতে পারি যে চন্দননগর স্বপ্ননীড় আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে। তার আগের যে নাটক বা প্রোডাকশনগুলো দেখেছি প্রত্যেকটা নিজের নিজের বৈশিষ্ট্যে একেবারে অন্যতম, স্বতন্ত্র, এবং আজকে শূন্য দেখলাম, শূন্যও একেবারেই স্বতন্ত্র একটা প্রোডাকশন। এইভাবেই এগিয়ে যাক শ্রীরূপ অ্যান্ড হিজ টিম। সবার জন্য শুভেচ্ছা। পার্সোনালি সুকন্যার গান আমার এখনও কানে লেগে আছে, এখনও ভালো লাগছে, খুব সুন্দর গান। অসংখ্য ধন্যবাদ সুমনাদিকে। চন্দননগর স্বপ্ননীড়ের 2 দিন ব্যাপী নাট্য উৎসবে 6 ফেব্রুয়ারি আমরা পেয়েছি একজন নাট্যপ্রেমী দর্শক বন্ধুকে। আপনার নাম? আমার নাম রুনু ব্যানার্জি। আচ্ছা, আমাদের যে অনুষ্ঠানটি হলো সেই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানান, আপনার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর মন ভরিয়ে দিয়েছে, আর আমি নাটক ভীষণ ভালোবাসি। আর কিছু নাটক সম্পর্কে আপনি যা যা নাটক আজ দেখলেন সেই সম্পর্কে যদি কিছু বলেন। সব নাটক নামগুলো তো মনে নেই, সব নাটকগুলোই ভালো লেগেছে। এক একজনের এক একটা চরিত্র খুব মনকে ছুঁয়ে গেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।